আজকের গল্প অস্বীকার। লিখেছেন সুচন্দ্রা চক্রবর্তী। তোমার অফিসের কাজ দিন দিন বেড়েই চলেছে নম্রতা, তাই না? সেজন্য মেয়ের বার্থডের দিনও অফিস থেকে রাত করে ফেরো। সংসারের প্রতিও যে একটা দায়িত্ব কর্তব্য আছে সেটা ভুলে যাও, তাই না তুমি? অনিন্দ, দেখো, না বুঝে শুনে শুধু এত সিন ক্রিয়েট করো না, ভালো লাগে না একদম। সিন ক্রিয়েট কি আমি এমনি এমনি করছি নম্রতা? মেয়েটা আমাদের আজ 12তে পা দিল। কত গেস্ট এসেছিলেন আজ বার্থডে পার্টিতে, শুধু তুমিই ছিলে না। কত মন খারাপ নিয়ে মেয়েটা কেক কাটলো, সেটা আমি খেয়াল করেছিলাম। তাছাড়া গেস্টরা সবাই জিজ্ঞেস করছিলেন যে তুমি কোথায়। তাই? তা কি বললে তুমি তোমার গেস্টদের? কি আর বলবো, বললাম অফিসে ব্যস্ত আছে কাজে। অনেকে বাঁকা হাসি হাসলেন সেটা শুনে, আর সেটাই স্বাভাবিক। ওরা যে কি ভাবলেন কে জানে। বুঝতে পারছি। তোমার আসল জ্বালাটা ওখানেই হচ্ছে, কারণ তোমার প্রিয় গেস্টরা আমার সম্পর্কে অনেক কিছুই ভেবেছেন। আর কাছের মানুষদের খুশির চেয়ে বাইরের লোকেরা কি ভাবলো সেটাই বেশি ইম্পর্ট্যান্ট তোমার কাছে সারা জীবন। সেজন্যই রিয়্যাক্ট করছে এইভাবে। দেখো নম্রতা, বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো না। তাছাড়া শুধু আজ বলে না, গত 1 মাস ধরেই তোমার অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা-10টা বেজে যাচ্ছে। এর কারণ কি? শোনো, আমি ভীষণ ক্লান্ত। তোমার এত অবান্তর প্রশ্নের জবাব দিয়ে করতে পারবো না এখন। আমি ফ্রেশ হতে যাচ্ছি, বাই। নম্রতা ফ্রেশ হয়ে শিল্পার ঘরে এলো। শিল্পা নিজের মনে ছবি আঁকছিল। বিছানার পাশের টেবিলটাই রঙিন চকচকে কাগজে মোড়া গিফটগুলো রাখা ছিল। নম্রতা এসে পিছন থেকে শিল্পার চোখ দুটো চেপে ধরল দুটি হাতে। কে এসেছে? মাম্মাম? হ্যাঁ রে মা, তোর মাম্মাম এসেছে। শিল্পার চোখের উপর থেকে হাত দুটো সরিয়ে নিল নম্রতা। তুমি আজ কেক কাটার সময় ছিলে না কেন? জানো, সবার সাথে আমি কত ছবি তুললাম, শুধু তোমার সাথে ছাড়া। আমি কথাই বলবো না তোমার সাথে। অভিমানে মুখ ফিরিয়ে নিল শিল্পা। শিল্পা মা, তোমার মাম্মাম কত ব্যস্ত মানুষ, তুমি তো জানো, তাই না? লক্ষ্মী মেয়েরা এইভাবে রাগ করে? হ্যাঁ, দেখো তো কি এনেছি তোমার জন্য। শিল্পা ফিরে তাকাতেই নম্রতা তার হাতে তুলে দিল তার পছন্দের চকলেট বিস্কুট আর একটা গল্পের বই। গল্পের বই পড়তে বড্ড ভালোবাসে শিল্পা, তাই গল্পের বই হাতে পেয়ে সে জড়িয়ে ধরল মাম্মামকে। আই লাভ ইউ মাম্মাম বলেই সে নম্রতার গালে আদর মাখানো চুম্বন এঁকে দিল। নম্রতা মেয়েকে বুকে টেনে নিয়ে বলল, আজ তোর বার্থডে পার্টিতে থাকতে পারিনি তো কি হয়েছে, কাল তুই আর আমি সিনেমা দেখতে যাব, কেমন? আজকাল নম্রতার আচরণে বেশ অসংগতি লক্ষ্য করছে অনিন্দ। গত 1 মাস ধরে অনিন্দকে কেমন অ্যাভয়েড করছে নম্রতা। দরকার ছাড়া কথাবার্তা বলে না বিশেষ, এমনকি অনিন্দর সাথে এক বিছানায় শোয় না পর্যন্ত। শিল্পার সাথে শোয় নম্রতা। এছাড়া অফিস থেকে প্রায় দিন রাত করে ফেরা, মাঝে মধ্যে ফোনে কারোর সাথে নিচু গলায় কথা বলা, এইসবই অনিন্দের মনে সন্দেহের জন্ম দিয়েছে। সে ঠিক করেছে নম্রতাকে সে চোখে চোখে রাখবে। একদিন অনিন্দ রাতে জল খেতে উঠেছিল। জল খাওয়ার পর সে মেয়ের ঘরে গিয়েছিল, কিন্তু ঘরে গিয়েই সে অবাক, কারণ ঘরে শিল্পা একাই শুয়েছিল, পাশে নম্রতা ছিল না। অনিন্দ তাড়াতাড়ি বারান্দায় গিয়ে দেখে নম্রতা বাড়ির বাগান পেরিয়ে চলেছে মেন গেটের দিকে। অনিন্দ তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো, তারপর দূরত্ব বজায় রেখে অনুসরণ করতে লাগলো নম্রতাকে। ও দেখল রাতের নিস্তব্ধ রাস্তা দিয়ে একা হেঁটে চলেছে নম্রতা। কোনো রকম ভয় ডর নেই তার নিজেকে নিয়ে। পিছন পিছন হেঁটে চলেছে অনিন্দ। প্রায় মিনিট 20-25 হাঁটার পর একটা গলির মুখে এসে থামলো নম্রতা। ওকে থামতে দেখে অনিন্দ লুকিয়ে পড়লো একটা গাছের পেছনে। সেখান থেকে লক্ষ্য করলো একটা যুবক এলো গলির উল্টো দিক থেকে, এসে দাঁড়ালো নম্রতার সামনে। সে আসতেই যেন নম্রতা আনন্দে ফেটে পড়ল। তার গাল কপাল দুহাতে চুম্বনে ভরিয়ে দিতে লাগলো নম্রতা। তারপর তাকে বুকে টেনে নিল। গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁত কিরমির করতে লাগলো অনিন্দ। আচ্ছা, এই ব্যাপার। আমি তো তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম। গোপন অভিসারে আসা হয় ওনার, আর তাই এমন বেপরোয়া মনোভাব। কোনো ভয় ডর নেই রাত বিরেতে। জামার পকেটে মোবাইলটা ছিল, মোবাইলটা বের করলো অনিন্দ। মোবাইলে সে দেখলো 12টা 5 বাজছে।
মোবাইলের ক্যামেরাটা অন করেই নম্রতা সেই ছেলেটির ছবি তুলে নিল সে বেশ কয়েকটা। তারপর নিজের মনে গজরাতে লাগলো, আজ রাত হয়ে গেছে, তাই ছেড়ে দিলাম, কাল সকাল আমি ওর দফা রফা করে ছাড়ব। এরপর একটা গোলাপ ফুলের তোড়া দিল নম্রতা ছেলেটিকে। ওহো, প্রেমিককে আবার গোলাপের তোড়া দেওয়া হচ্ছে। আঁচলে লুকিয়ে যে ফুলের তোড়া এনেছিল তা খেয়াল করিনি। তলে তলে এত। তারপর অনিন্দ্য দেখল ছেলেটির হাত ধরে হাঁটছে নম্রতা। অনিন্দ্য ওদের ফলো করতে লাগলো। দেখলো ওরা দুজনে একটা অনুষ্ঠান বাড়িতে উঠল। অনুষ্ঠান বাড়িটা আলো দিয়ে সাজানো ছিল। আর সহ্য করতে পারল না অনিন্দ্য। রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে গেল সে। পরের দিন সকালেই শুরু হলো তুলকালাম। অন্য দিনের মতো সেদিনও অফিসের জন্য বেরোচ্ছিল নম্রতা, কিন্তু বেরোবার মুখেই তার পথ আটকে দাঁড়ালো অনিন্দ্য। বিরক্ত নম্রতা বলল, পথ ছাড়ো আমার, অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। তুমি কাজে যাও না ফুর্তি করতে যাও সেটা আমার জানতে বাকি নেই। জাস্ট শাট আপ অনিন্দ্য। আমাদের একটা 12 বছরের মেয়ে আছে বাড়িতে, ভুলে যেও না। মুখের ভাষা ঠিক করো। না, আমি ভুলিনি যে আমার মেয়ে ঘরে আছে, কিন্তু তোমার সে খেয়াল আছে? যদি থাকতো তবে মেয়েটাকে একা বিছানায় রেখে পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে যেতে না রাত বিরেতে। অনিন্দ্য রায়ের স্থির হয়ে কিনা তুমি, ছি ছি। ডোন্ট ক্রস ইউর লিমিট অনিন্দ্য, চেঁচিয়ে উঠল নম্রতা। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ? তোমার সাহস কিভাবে হয়? আমার চরিত্রের দিকে আঙুল তোলো তুমি। অনিন্দ্য নম্রতার হাত ধরে টেনে নিয়ে চলল তাদের বেডরুমে। তারপর ঘরে দরজা বন্ধ করে দিয়েই মোবাইলটা বের করে গ্যালারি খুলল। তারপর মোবাইলটা নম্রতার হাতে গুঁজে দিয়ে বলল, মেয়ে আছে বলে বাইরে সিন ক্রিয়েট করলাম না, আর ঘরে নিয়ে এলাম তোমায়। এবার বলো তো, এগুলো কি? তোমার লজ্জা করে না একটা হাঁটুর বয়সী ছেলের সাথে? ছি ছি ছি। নম্রতা ছবিগুলো দেখে আর সবটা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। সেই সাথে দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। আজকাল একেবারে দোকান কাটা হয়ে গেছো তুমি। লজ্জা শরম কোনো কিছুরই বালাই নেই না? অনিন্দ্য, ছেলেটার নাম অনুরাগ। আগে শুনেছ নামটা কোথাও? নামটা শুনে হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেল অনিন্দ্য। কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে দুটো ছবি বের করলো নম্রতা। তারপর অনিন্দ্যর হাতে দিয়ে বলল, দেখো তো এই দুজনকে মেলাতে পারো কিনা। অনিন্দ্য ছবি দুটো নিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। একটা ছবিতে দেখা যাচ্ছে এক শিশুপুত্র, আর অন্য ছবিতে দেখা যাচ্ছে অনুরাগকে। নম্রতা চোখের জল মুছে শ্লেষের হাসি হেসে বলল, আজ থেকে 20 বছর আগের ঘটনার কথা মনে পড়ে তোমার অনিন্দ্য? আমরা দুজনেই কলেজে পড়তাম তখন। তুমি ছিলে আমার সিনিয়র। আমি পড়ি 2nd ইয়ারে, তুমি 3rd ইয়ারে। আমাদের প্রেমটা দিন দিন এতটাই গাঢ় হয়ে উঠেছিল যে গঙ্গার পাড় থেকে পৌঁছে গিয়েছিলাম বিছানায়। আমি সন্তান সম্ভবা হয়ে পড়লাম। তুমি বলে বাচ্চা নষ্ট করে দিতে, কারণ একটাই, লোকে কি বলবে। কিন্তু আমি রাজি হইনি। আমার কোল আলো করে জন্ম নিল পুত্র সন্তান। তুমি আর আমি তার নাম রাখলাম অনুরাগ। কিন্তু আবার সেই লোকে কি ভাববে কারণ দেখিয়ে তুমি আমায় বাধ্য করালে ওকে অনাথ আশ্রমে রেখে আসতে। নইলে নাকি আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হবেন না তোমার বাবা মা। সেদিন 20 বছরের কলেজ পড়ুয়া ছিলাম। বয়স অল্প ছিল, তাই বুদ্ধি অভিজ্ঞতা সবটাই কম ছিল। তোমাকে হারানোর ভয়ে আমি আমার বুকের পাঁজরকে রেখে এলাম এক অনাথ আশ্রমে। কতদিন ছেলেটা আমার মায়ের কোল খুঁজেছে, কিন্তু পায়নি। মা বাবা বেঁচে থাকতেও ওকে অনাথ পরিচয়ে বাঁচতে হয়েছে দিনের পর দিন। কারণ লোকে কি বলবে। কান্নায় গলা বুজে আসে নম্রতার। নিজেকে সামলে নিয়ে এসে বলে, তাতেও সইল না তোমার। বিয়ের পর আমি প্রায় আশ্রমে যেতাম আমার প্রথম সন্তানকে দেখতে। সেটা ভালো দেখায় না মনে হলো তোমার, কারণ এতে নাকি লোকে সন্দেহ করতে পারে। তাই আশ্রমের কিছু লোককে হাত করে ওকে সরিয়ে দিলে অনেক দূরের এক আশ্রমে। তখন অনুরাগের 3 বছর বয়স। এদিকে আমায় বাড়ি এসে বললে অনুরাগ নাকি আশ্রম থেকে বেরিয়ে পড়েছে খেলতে খেলতে, কখন কেউ খেয়াল করেনি। তারপর থেকে অনুরাগকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেদিনই ছুটলাম আশ্রমে, কিন্তু তোমার কাছ থেকে ঘুষ খেয়ে ওরাও একই কথা বলল। আমি তোমায় বললাম পুলিশকে খবর দাও। তুমি বললে পুলিশে নাকি অলরেডি সব জানানো হয়ে গেছে, ওরা খুঁজছে অনুরাগকে। নম্রতা, তুমি এটাই ভাবছো তো যে সত্যিটা 17টা বছর ধরে আমার কাছ থেকে গোপন রেখেছো তুমি?
সেটা আমি কিভাবে জানলাম? অনিন্দ, কলেজে আমার এক বান্ধবী ছিল ক্যামেলিয়া, ওর কথা মনে আছে তোমার? ওর মেয়ে দিশা পুলিশ অফিসার হয়েছে আজ। ওর মেয়ের কাছে একদিন সবটা খুলে বলেছিলাম আমি। শুনেই দিশা অবাক, বলল, 17 বছর ধরে তোমার ছেলেকে পুলিশ খুঁজেই চলেছে? কি বলছো তুমি আন্টি? দাঁড়াও, আমি দেখব ব্যাপারটা। তারপর দিশাই তদন্ত করে সব সত্যিটা খুঁজে বের করেছে। কলকাতার অনাথ আশ্রম থেকে উত্তরবঙ্গের একটা আশ্রমে পাঠিয়ে দিয়েছিলে তুমি ওকে, যাতে আমি আর ওর সন্ধান না পাই। ভেবেছিলে আমি সবটা ভুলে যাব সময়ের সাথে সাথে, তাই না? আর এই সত্যিটা আমি জানতে পেরেছি বলেই গত 1 মাস ধরে তোমায় যথাসম্ভব এড়িয়ে চলি। তোমায় দেখলে ঘেন্নায় গা গুলিয়ে ওঠে আমার। একজন বাবা কিভাবে এত নিচে নামতে পারে শুধু সমাজের কটা লোকের কথায়? জানো অনিন্দ, আমার অনুরাগ সবটা শুনে প্রথমে ভীষণ অভিমান করেছিল আমার উপর। আর সেটাই তো স্বাভাবিক। অনেক কষ্ট ওর অভিমান ভাঙিয়েছি আমি। আমার অনুরাগ এবার থেকে আমার কাছেই থাকবে। এতদিন ওকে ছাড়া বড্ড কষ্টে থেকেছি, কিন্তু আর নয়। আর আজকের দিনের তারিখটা মনে আছে তোমার অনিন্দ? আজ 24শে জুলাই। আজ থেকে 21 বছর আগে আমার অনুরাগ এসেছিল আমার কোলে। শিল্পা জন্মের পর থেকে কত আদর যত্ন বিলাসিতাই বড় হয়েছে, অথচ আমার আর এক সন্তান, তার এত বছরের জন্মদিনে সামান্য পায়েসটুকু করেও আমি খাওয়াতে পারিনি। তাই ভাবলাম রাত 12টায় ওকে উইশ করি। আর সেই মতোই আয়োজন করেছিলাম। ভাড়া করেছিলাম অনুষ্ঠান বাড়ি। সেখানে গেস্ট হিসেবে এসেছিল শুধু ক্যামেলিয়া আর দিশা। কেকও আনা হয়েছিল ওখানে। আমার অনুরাগটা বড্ড লাল গোলাপ ভালোবাসে জানো। তাই ভাবলাম জন্মদিনের দিন। চোখ মুছে নম্রতা বলল, আর তুমি কি না? ছি, আই অ্যাম এক্সট্রিমলি সরি নম্রতা, লজ্জিত মুখে অনিন্দ বলল। তুমি আজ রাগারাগি করছিলে না অনিন্দ? আমি অফিস থেকে রাত করে ফিরি বলে? কারণটা জানতে চেয়েছো কখনো? চাওনি। আসলে যেদিন থেকে আমি খোঁজ পেয়েছি ওর, অফিস থেকে ফেরার পরই আমি চলে যেতাম ওর কাছে। প্রাণ ভরে আদর করতাম ওকে। ওর পছন্দ রান্না করে খাওয়াতাম, গল্প করতাম। তবে আর আমার অফিস থেকে ফিরতে দেরি হবে না দেখো, কারণ আজকেই আমি শিল্পাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি অনুরাগ আর শিল্পা আজ থেকে একসাথে থাকব। এসব কি বলছো তুমি নম্রতা? শিল্পা সব জানে? হ্যাঁ গো, তোমার মনে আছে শিল্পার বার্থডের পরের দিন আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম? তুমি জানতে আমরা সিনেমা দেখতে যাচ্ছি, কিন্তু আমি শিল্পাকে ওর দাদা ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলাম। জানো, শিল্পাও তার বড় দাদাকে খুব ভালোবাসে, আর অনুরাগও বাসে তার বোনকে। তাই আজ থেকে আমরা তিনজনে একসাথে থাকবো, একই বাড়িতে। যে বাড়িতে আমার সন্তানের ঠাঁই হয় না শুধু সমাজের চোখ রাঙানির ভয়ে, সেই বাড়িতে যে আমার থাকা সাজে না। আমরা চললাম, তুমি থাকো লোকেদের কথা বলা নিয়ে। একদিন তোমার বয়স হবে, একাকী হয়ে যাবে তুমি। সেদিন কিন্তু তোমার আপনজনেরাই পাশে থাকবে, নিন্দে মন্দ করা লোকেরা নয়। যেদিন এই সার সত্যটা বুঝবে তুমি, সেদিনই আমরা ফিরবো আবার, তার আগে নয়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।